একবার ভেবে দেখুন তো, আমাদের এই ছায়াপথ বা মিল্কি ওয়ে যদি একটা বিশাল ক্রাইম সিন হয়, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো ক্লু আর সমাধান না হওয়া সব কেস। চলুন আজ আমরা এই মহাজাগতিক গোয়েন্দা কাহিনীর গভীরে ডুব দিই, যেখানে প্রত্যেকটা তারা, প্রত্যেকটা সিগন্যাল এক একটা রহস্যের চাবিকাঠি। জ্যোতির্বিজ্ঞানের জগতে যেটা প্রায় নিশ্চিত বলে ধরে নেওয়া হয়েছিল, সেই অ্যান্ড্রোমেডা আর মিল্কিওয়ের সংঘর্ষ, জানেন, সেটা হয়তো অনেক দেরিতে হবে বা হয়তো হবেই না। ব্যাপারটা কতটা অবাক করার মতো তা এই রেডিট ইউজারের মজার কমেন্টটা পড়লেই বোঝা যায়। মানে মহাজাগতিক ভবিষ্যৎবাণীও কিন্তু বদলে যেতে পারে। তো এখান থেকেই আজকের আলোচনাটা শুরু করা যাক। আমাদের মহাজাগতিক পাড়ার এমন সব রহস্য নিয়ে কথা হবে, যা আমরা জানতাম বলে ভাবতাম আর এখন যা নতুন করে আবিষ্কার করছি। পুরনো ধারণা বনাম নতুন আবিষ্কারের এক দারুণ লড়াই। চলুন আমাদের প্রথম কসমিক কেস ফাইলটা খোলা যাক। প্রায় 2 দশক ধরে মহাবিশ্বের সাধারণ পদার্থের একটা বিশাল অংশ রীতিমতো নিখোঁজ ছিল। বিজ্ঞানীরা হিসেব করে দেখছেন যে এটা ফাঁকার কথা, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ব্যাপারটা বেশ রহস্যময়, তাই না? বিজ্ঞানীরা ঠিক কি খুঁজছিলেন সেটা বুঝতে হলে আগে জানতে হবে ব্যারিয়নিক পদার্থ কি। খুব সহজ ভাষায় বললে, এই মহাবিশ্বে আমরা যা কিছু দেখতে পাই, গ্রহ, নক্ষত্র, এমনকি আমরা নিজেরাও, তার সবই এই ব্যারিয়নিক পদার্থ দিয়েই তৈরি। সমস্যাটা ঠিক কতটা বড় ছিল আন্দাজ করতে পারছেন? যখন জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের সব সাধারণ পদার্থের একটা সেন্সাস নিলেন, তারা দেখলেন যে মোট যা থাকার কথা তার প্রায় অর্ধেকই নেই, গায়েব। এটা ছিল এক বিরাট মহাজাগতিক ধাঁধা। আর এই রহস্যের সমাধান কিন্তু একদিনে হয়নি। এটা ছিল বিজ্ঞানের এক লম্বা সফর, যেখানে কয়েক দশক ধরে ধৈর্য ধরে লেগে থাকতে হয়েছিল। ১৯৯৭ থেকে ২০১৯, দীর্ঘ ২২ বছরের অপেক্ষা। যখন তাবড় তাবড় অবজারভেটরিগুলো হার মেনে নিচ্ছিল, তখন সমাধানটা এলো এমন এক জায়গা থেকে যা কেউ ভাবতেও পারেনি। এই ফাস্ট রেডিও বার্স্ট বা FRBগুলোই হয়ে উঠল আমাদের এই গোয়েন্দা গল্পের সবচেয়ে বড় ক্লু। ব্যাপারটা অনেকটা দৌড় প্রতিযোগিতার মতো। ভাবুন, দুটো রেডিও সিগন্যাল দৌড় শুরু করেছে। আন্তঃগ্যালাকটিক গ্যাসটা হলো বাতাসের বাধা। যে সিগন্যালে ওয়েভলেন্থ ছোট সে দ্রুত চলে আসে, আর যার ওয়েভলেন্থ লম্বা সে গ্যাসে বাধা পেয়ে একটু দেরিতে পৌঁছায়। এই সামান্য দেরির সময়টা মেপেই বিজ্ঞানীরা বলে দিতে পারেন পথে ঠিক কতটা পদার্থ ছিল। এবং ফাইনালি কেস ক্লোজড। 6টা আলাদা আলাদা FRB থেকে পাওয়া ডেটা একদম নিখুঁতভাবে হিসেব মিলিয়ে দিল। দেখা গেল ওই হারিয়ে যাওয়া পদার্থগুলো আসলে গ্যালাক্সিগুলোর মাঝের ফাঁকা জায়গায় এক ধরনের ছড়িয়ে থাকা প্লাজমা হিসেবে লুকিয়েছিল। প্রায় ২০ বছরের একটা রহস্যের সমাধান হল। বেশ, একটা রহস্য তো সমাধান হল, কিন্তু এখানেই শেষ নয়। চলুন এবার আমাদের দৃষ্টি গ্যালাক্সির মাঝের ফাঁকা জায়গা থেকে সরিয়ে আমাদের ছায়াপথের একেবারে কেন্দ্রবিন্দুতে নিয়ে যাই। এখানে দুটো নতুন আর খুবই অ্যাক্টিভ কেস আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের সামনে এখন দুটো রহস্য। এক, আমাদের গ্যালাক্সির কেন্দ্রে ডার্ক ম্যাটার কি একটা ছুঁচলো পাহাড়ের মতো জমে আছে, নাকি একটা সমান মালভূমির মতো ছড়িয়ে আছে। আর ২, এমন এক ভুতুড়ে সিগন্যালের উৎসটা কি যা হুট করে আবির্ভূত হয় আবার হুট করেই গায়েব হয়ে যায়। এই ধরনের রহস্য সমাধানের জন্য গোয়েন্দারা মানে বিজ্ঞানীরা যে পদ্ধতিটা ব্যবহার করেন তার নাম হল গ্যালাকটিক আর্কিওলজি। ঠিক যেমন প্রত্নতাত্ত্বিকরা জীবাশ্ম দেখে পৃথিবীর ইতিহাস বের করেন, তেমনি বিজ্ঞানীরা নক্ষত্রদের দেখে গ্যালাক্সির অতীত বোঝার চেষ্টা করেন। দেখুন, আমাদের গ্যালাক্সির বিভিন্ন অংশ আছে, যেমন ডিস্ক, বাল্জ আর হ্যালো। আর প্রত্যেকটা অংশের তারাদের গল্প কিন্তু আলাদা। তাদের বয়স, গতি আর রাসায়নিক গঠন বিশ্লেষণ করলেই আমাদের ছায়াপথের জন্ম থেকে শুরু করে বিবর্তনের পুরো ইতিহাসটা বেরিয়ে আসে। ডার্ক ম্যাটারের কেসটায় দুটো প্রধান থিওরি আছে। একটা হলো কাস্প মডেল, যা বলছে কেন্দ্রের দিকে ডার্ক ম্যাটারের ঘনত্ব অনেক বেড়ে যায়। আরেকটা হলো কোর মডেল, যা বলছে ঘনত্বটা মোটামুটি সমান থাকে। এখন প্রশ্ন হলো, আসল প্রমাণ কি বলছে? আর এই হলো সেই প্রমাণ। ওগেল সার্ভে থেকে পাওয়া মাইক্রোলেন্সিং ইভেন্টের এই ডেটা পরিষ্কারভাবে কোর মডেলকেই সমর্থন করছে। মানে তথ্য বলছে আমাদের গ্যালাক্সির কেন্দ্রে একটা ডার্ক ম্যাটার কোর আছে, যেটা প্রায় 282 পারসেক চওড়া। সোজা কথায় তথ্যই শেষ কথা।
কিন্তু সব রহস্যের তো আর সমাধান হয় না, তাই না? কেন্দ্রের সেই অদ্ভুত রেডিও সিগন্যালের উৎসটা কি, তা এখনও একটা রহস্য। এটা কোনো পরিচিত মহাজাগতিক বস্তুর মতো আচরণ করে না। কয়েক সপ্তাহ ধরে সিগন্যাল পাঠিয়ে একদিনের মধ্যে একেবারে চুপ হয়ে যায়। এক্স-রে বা ইনফ্রারেডেও এর কোনো চিহ্ন নেই। এই কেসটা এখনও খোলা। চলুন, শুরুতে যে সংঘর্ষের কথা বলেছিলাম সেখানে আবার ফিরে যাই। তবে এবার গল্পে একটা নতুন টুইস্ট আছে, আর এই সংঘর্ষটা কিন্তু আরও কাছের। আমরা সবাই জানি যে বিখ্যাত অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির সাথে আমাদের ধাক্কা লাগার কথা প্রায় 4.5 বিলিয়ন বছর পর। এটা আমাদের জানা সময়সীমা। কিন্তু তার চেয়েও অনেক আগে, মানে মাত্র 2.4 বিলিয়ন বছরের মধ্যেই আমাদের একটা স্যাটেলাইট গ্যালাক্সি, লার্জ ম্যাজালেনিক ক্লাউডের সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, আমাদের ছায়াপথের সাথে ধাক্কা খেতে চলেছে। এই সংঘর্ষটা কিন্তু অনেক বেশি কাছে। তবে গ্যালাকটিক সংঘর্ষ মানেই কিন্তু ধ্বংসলীলা নয়, এটা আসলে সৃষ্টিরও একটা প্রক্রিয়া। এভাবে ছোট ছোট গ্যালাক্সি একে অপরের সাথে মিশে গিয়ে আমাদের মিল্কি ওয়ের মতো বড় গ্যালাক্সি তৈরি হয়েছে। বিজ্ঞানীরা একে বলেন হায়ারার্কিক্যাল মার্জার। এই যে আকাশে তারার স্রোত বা স্টেলার স্ট্রিমগুলো দেখা যায়, এগুলো আসলে অতীতের সংঘর্ষের জীবাশ্ম। এগুলো একসময় একটা আলাদা ছোট গ্যালাক্সি ছিল, যাদের আমাদের মিল্কি ওয়ে নিজের মধ্যে বিলীন করে নিয়েছে। এভাবেই গ্যালাকটিক আর্কিওলজি ভবিষ্যতের সংঘর্ষের সাথে অতীতের যোগসূত্র তৈরি করে। তাহলে আমাদের এই পুরো মহাজাগতিক তদন্ত থেকে আমরা কি শিখলাম? চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক। আমরা দেখলাম বিজ্ঞান ঠিক এভাবেই কাজ করে। প্রথমে একটা প্রশ্ন বা ধাঁধা সামনে আসে, তারপর নতুন টেকনোলজি দিয়ে ক্লু জোগাড় করা হয়। সেই ক্লু বিশ্লেষণ করে পুরনো রহস্যের সমাধান হয়, আর তার সাথে জন্ম নেয় নতুন আরও গভীর সব প্রশ্ন। এটা একটা চক্র যা চলতেই থাকে। আমরা আমাদের ছায়াপথের কিছু গোপন রহস্যের দরজা খুলেছি, হারানো পদার্থ খুঁজেছি, ডার্ক ম্যাটারের ধাঁধার একটা অংশ সমাধান করেছি। কিন্তু এই বিশাল মহাবিশ্বের কাছে এগুলো তো কিছুই না। একবার ভাবুন তো, আমাদের চোখের সামনেই হয়তো আরও কত অজানা রহস্য লুকিয়ে আছে, যেগুলো শুধু আবিষ্কারের অপেক্ষায় দিন গুনছে।